দর্শক, গ্রিন টিভির খেলাধুলা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রায় আপনাদের স্বাগত। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের ফুটবলের এমন এক দিকপাল যিনি বাংলাদেশের গোল মেশিন নামে পরিচিত ছিলেন, যার গোল করার দক্ষতা কেবল বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনাম ছড়িয়েছিল। তিনি শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, আপনাকে স্বাগত। ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আপনার শৈশবের গল্প দিয়ে শুরু করি। আমরা যতটুকু জানি আপনি একবার গাছের গাব চুরি করে 21 টাকা দিয়ে বল কিনে আপনার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। ওই গল্পটা আসলে কি ছিল একটু শুনি। আসলে এটা একটা, আমার বাবা ছিল খুব ডাকসাটে ফুটবলার। উনি খুব নামকরা ফুটবলার ছিলেন এবং উনি একজন ভালো বেতারের শিল্পীও ছিলেন। তো আব্বার পদাঙ্ক অনুসরণ করে আমরা স্কুল ফাঁকি দিয়ে ওই আমাদের মানে কবরস্থানের ওখানে বিরাট বড় একটা গাব গাছ ছিল, এখনও আছে ওটা। তো ওখানে ওই গাব খুব আমাদের প্রিয় ছিল। সকাল ভোরবেলা উঠে গেছি ওখানে। তো তখন অনেকগুলো গাব, প্রায় এক ঝুড়ি গাব হবে, 20-25টার মতো হবে এটা। ওইটা আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা মার্কেটে যে ওগুলো বিক্রি করে আমরা বল কিনবো। এই ফুটবলের নেশাটা আমাদের এইরকম ছিল যে ওইখানে আমার বড় ভাই, উনি চেয়ারম্যান সাহেবের ছেলে, ওনার খুব ইজ্জতে লেগেছে, আমাকে ধরে নিয়ে এসে মানে আচ্ছা মতো পিটান দিলেন। আমি পিটান খাওয়ার পরেও আমরা বল কিনেছিলাম। দ্যাট ওয়াজ আওয়ার সাকসেস। এবং ওই ফুটবলটাই তখন থেকে আমাদের অন্তরে লেগেছিল। আপনি তো স্কুল জীবনে, আমি যতটুকু জানি, আপনি জ্যাভলিন, লং জাম্প, শটপুট সবকিছুর সাথে ইনভলভ ছিলেন। সেখান থেকে অ্যাথলেটিক্সে না গিয়ে ফুটবলে আসলেন কেন? আমাদের স্কুলটা ছিল আমাদের বাপদাদার, মানে আমাদের পূর্বপুরুষদের জমি আমরা দান করেছিলাম স্কুলকে। ওইখানে স্কুল হয়েছিল, ওখানে সুন্দর একটা মানে খেলার মাঠ ছিল। ওই মাঠে আমাদের অগ্রজ যারা, আমাদের বড় ভাই যারা, ওনারা খেলতেন, আমরা শুধু দেখতাম। কিন্তু আমাদের স্কুলটা এত লম্বা ছিল এবং এটা শান বাঁধানো ছিল। ওটাতে ওই পাকা উপরে আমরা প্রতিদিন আমরা বিকেলবেলা হলে বড়রা মাঠে খেলতো, আমরা ওই উঠানে খেলতাম। তো ওই খেলতে খেলতে আমাদের বল ছিঁড়ে গেছে, এখন গাব বিক্রি করে বল কিনে নিয়ে আসছি। ওই বল নিয়ে সারাদিন আমাদের স্বপ্নই ছিল ফুটবল। বাট আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল আমাদের ওই মাঠে। সুন্দর একটা বিকেলবেলায় অ্যাথলেটিক্সের একটা সুন্দর একটা বসতো, সবাই মিলে অ্যাথলেটিক করতে আসতো ওখানে, এবং খুব নামকরা অ্যাথলেট ছিল না ওখানে। তো ওনাদের দেখে আমি জ্যাভলিন থ্রো শুরু করলাম। এবং আমি আমার গেম টিচারকে বললাম, স্যার আমাকে ইন্টার স্কুল খেলার সুযোগ করে দেন। হ্যাঁ, তুমি পারবে না, তোমার কোনো আছে নাকি, তোমার কোনো রেকর্ড আছে নাকি? আমি, স্যার আপনি দেখেন আমি পারি কিনা, চেষ্টা করব। তো আমাকে জ্যাভলিন থ্রো, লং জাম্প আর 100 মিটার স্প্রিন্টে আমাকে নাম দেওয়া হলো। আমি 3টে ফার্স্ট হলাম এবং আই বিকেম চ্যাম্পিয়ন ওভার। তো এটার পরে স্যারের যে খুশি এবং তার যে আবেগ জনিত যে আমাকে হাক করলেন উনি, সেটা আজও আমি ভুলি নাই। এবং ওইখান থেকেই আমার স্পোর্টসে আমার শুরু। স্পোর্টস এমন একটা জিনিস, বিশেষ করে অ্যাথলেটিক্স সাইড যার যত বেশি ভালো থাকবে, সে তত বড় প্লেয়ার হবে। যে খেলায় খেলবে না কেন, সে ওখানে মানে শাইন করার তার একটা স্কোপ থাকে। সো অ্যাথলেটিক্সটা আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত করেছি। আমি ইন্টার কলেজে আমি চ্যাম্পিয়ন হয়েছি জ্যাভলিন থ্রোতে। সো এটা ওয়ান অফ দ্য আমার প্যাশন ছিল, এটা যে আমার অ্যাথলেটিক্স করতেই হবে। সো তারপরে আস্তে আস্তে যখন অ্যাথলেটিক্সের জন্যই আমি ঢাকায় এসেছিলাম, আউটার স্টেডিয়ামে অ্যাথলেটিক্স হচ্ছিল। তো আমার শৈশবে আমি একটা ফুটবল খেলতে গিয়েছিলাম একটা গ্রামের ভিতরে। ওখানে একটা গোলকিপারের এগেনস্টে আমি খুব দূরপাল্লা থেকে শট মারার আমার টেন্ডেন্সি ছিল। শট করতে করতে হঠাৎ করে আমি দেখি যে উনি ঢাকায় ভিক্টোরিয়াতে খেলতেন উনি। তো তখন আমাদের দল বদল চলছিল ঢাকাতে। তো উনি আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরে বললো, এই তোমাকে পেয়েছি, জলদি আসো আমার সঙ্গে। তখন উনি আমাকে ভিক্টোরিয়াতে নাম এন্ট্রি করে দেয় এবং আমার শুরু হয় ক্যারিয়ার ওইখানে ফুটবলে। এবং আই ওয়াজ ভেরি লাকি যে আমার যে
যে কোচের আন্ডারে আমি পড়েছিলাম, আমার বাবা মার পরে যদি কাউকে শ্রদ্ধা করতে হয়, আই স্যালিউট হিম লাইক এনিথিং। আমার ফুটবল কোচ শ্রদ্ধেয় মরহুম রহিম সাহেবের কাছে আমি হাতে হাতে করে নিয়েছিলাম। আপনি যখন ফুটবল শুরু করলেন, আপনি খেলোয়াড় থাকাকালীন আমি যতটুকু জানি আপনি 5 বার দেশের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। গোল মেশিন বলা হতো আপনাকে। কোন সময়টাতে মানে গোল মেশিন খেতাবটা আসলে কোথা থেকে আসলো, কেন? আমি 84, 85, 86, 87 আর 91-এ আমি টপ স্কোরার হই। এবং এই আমরা যখন আবাহনী কনজিকিউটিভ 3 ইয়ার্স চ্যাম্পিয়ন হলাম, ওই যে মানে আমাদের সমর্থকদের যে উল্লাস, ওদের যে মানে আনন্দের যে মিছিলগুলো, এটা দেখার মতো ছিল আসলে। হাজার হাজার লোক, আমাদের আবাহনী পুরো মাঠ ভরে গেল একদম। আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসি। আমাকে তখন বঙ্গবন্ধু স্টেডিয়াম বলা হতো, ওই স্টেডিয়াম থেকে আমাকে কাঁধে করে আবাহনী ক্লাবে নিয়ে আসছে, আমাকে নিচে নামতে দেয়নি। এত ভালোবাসা আমি পেয়েছি আমাদের দর্শকের কাছ থেকে। আই স্যালিউট দেম অল। তখনকার দিনের সাথে যদি একটু বলি, আপনি যখন বিশ্বকাপ ফুটবল বাছাই খেলেছেন, আপনি বেশ কয়েকটা ফুটবল বিশ্বকাপ বাছাই খেলেছেন। বাংলাদেশ তখন ইরানের সাথে খেলেছে, দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশ খেলেছিল, এই ভারতের সাথে আমরা এখনো খেলছি। এই টাইপের যে দলগুলো এখন রেগুলার বিশ্বকাপে খেলছে, তাদের সাথে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই খেলতো। বাংলাদেশ এখনো বিশ্বকাপ বাছাই খেলছে, তারা এখন রেগুলার বিশ্বকাপে খেলছে। তফাৎটা আসলে কোথায় হলো যে আমরা ওখানেই থেকে গেলাম, ওরা এত দূর চলে আসলো? আসলে আমাদের তখন যে কোয়ালিটি যে ছিল, প্লেয়ারদের যে কোয়ালিটি ছিল, এটা দেখার মতো ছিল আসলে। আমার আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, আমার অফার ছিল জার্মান থেকে। আমি জার্মান থেকে অফার পেয়েছে হামবুর্গকে আমাকে নিয়ে যাবে। অ্যাম্বাসেডার নিজে এসে বসেছিল আমার বাসায় যে লেটস গো আসলাম ফর জার্মানি, ইউ ক্যান প্লে ওভার দেয়ার। তো আমার বাবা মা আমাকে যেতে দিল না, এটা একটা কারণ। আর পাশাপাশি বলবো যে আমাদের আবাহনী ক্লাব আমার ছাড়ে নাই যে আপনি যেতে পারবেন না, আমার কন্ট্রাক্ট সাইন আছে, নেক্সট ইয়ার এখানে খেলতে হবে। যার কারণে আমি বাইরে যেতে পারি না। বাট আই ওয়াজ ভেরি লাকি যে আমি 1 বছর ইস্টবেঙ্গলে খেলে আসছিলাম, কারণ ইস্টবেঙ্গল ক্লাব এখানে আমাদের মামনি কাপ, চ্যালেঞ্জ কাপে ফাইনালে উঠছিল, আমরা আবাহনী উঠছিলাম। তো আমার গোলে ওরা হেরে যায়। ওই তখন ওদের যে গেম টিচার মানে হেড ছিল গেমের, সে কান্না আর তার থামছে না। এখন আমাকে বলছে যে তুমি যদি না যাও, আমাদের এইখানে বসে তোমার এই বাসায় বসে আমরা কানবো সারাক্ষণ। সেখান থেকে আপনি পরে আপনার কলকাতা লিগে ইস্ট বেঙ্গলে গেলাম। আমি গেলাম, তখন আমি বললাম আমি একা যাব না, ঠিক আছে আমার সঙ্গে মুন্নাকে এবং রুমিকে, ওই দুজনকে আমি নিয়ে গেলাম এবং আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হলাম ওখানে। কলকাতার মানে লিগে আপনার খেলার অভিজ্ঞতাটা যদি একটু। না, এটা কলকাতা ঠিক আমাদের মতোই আমেজ, এবং ওরা আরও বেশি উৎসুক। সব থেকে বড় ব্যাপার কি, ওদের ফ্যান ফলোয়ার্স এত বেশি, ইট ইজ আনবিলিভেবল। আমাদের থেকে কোনো অংশে ওরা কম নয়, এবং মহিলা দর্শক অনেক বেশি ওদের ওখানে আসে, এবং তারা সমান তালে মানে আমাদেরকে উৎসাহিত করলো, এবং আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হলাম ওখানে। সেই ফুটবলের জনপ্রিয়তাটা আসলে বাংলাদেশে কমলো কোথায়, কোন গাফিলতিতে মনে করে? না, আসলে এই ধীরে ধীরে এগুলো মানে যারা অর্গানাইজার ছিল আমাদের সময়, যেসব অর্গানাইজার ছিল তাদেরকে স্যালিউট করতে হয় যে ফুটবলটা একটা মানে তুঙ্গে নিয়ে গেছিলেন ওনারা। এবং শুধু এশিয়া না, এশিয়া পেরিয়ে আমরা ইউরোপেও আমরা মানে ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছি। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশের জন্য। এটা খামতি হলো যে ওই ডাকসাটের যে কর্মকর্তাগুলো ছিল, যারা ক্যারিসম্যাটিক ক্যারেক্টার যেগুলো ছিল, যেমন সাদেক হোসেন খোকা ব্রাদার্স ইউনিয়নের ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজার, আমাদের মনিরুল হক চৌধুরী সাহেব, আমাদের আবাহনী ক্লাবের হারুন সাহেব ছিলেন। এই যে অর্গানাইজারগুলো, এইগুলোর এদের যে মানে অর্গানাইজিং যে কোয়ালিটি, এর ধারে কাছে এখন আছে কি না আই এম ইন ডাউট।
সেই ধারাবাহিকতাগুলো যদি বলি, আপনি যে কথা বলেন যে আপনি জার্মানিতে খেলার অফার ছিল, কিন্তু আপনি পরিবারের কারণে হোক বা ক্লাবের কারণে হোক আপনি যাননি। আর এখন আমরা যখন জাতীয় দল করার সময় আমরা হামজা বলেন বা জামাল ভাইয়া বলেন, আমরা খুঁজি যে এমন কোনো বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আছেন কিনা যিনি ইউরোপে খেলেন। তাহলে কি ওই সময় যদি আপনি বা হচ্ছে মুন্না ভাই বা রুই ভাইরা যদি ইউরোপে খেলার সুযোগ পেতেন, তাহলে কি বাংলাদেশের ফুটবলটা জনপ্রিয়তাটা মাঝখানে যে ভাটাটা পড়েছিল, এখন হামজাদের কারণে আবার যে জনপ্রিয়তা ফেরত আসছে, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ওই সময়টাতে হয়তো আরো বড় হতে পারতো আমাদের ফুটবল? ডেফিনেটলি বড় হতো। পাশাপাশি বলবো যে আমাদের যে পদচারণা ছিল বাংলাদেশে, এটার জন্যে ক্লাবগুলোকে মানে স্যালুট করতে হয় যে এই ক্লাবগুলো বর্তমানে টোটালি একদম তাদের ক্লাব কালচারটা উবে গেছে বললেই চলে। আমাদের যে দর্শক, আমরা ফজরের নামাজের আগেই আমরা চিৎকার চেঁচামেচি শুনতাম যে দর্শকরা এসছে আমাদের প্র্যাকটিস দেখবে। আপনি চিন্তা করতে পারেন ফজরের আগে। সো আমরা এই যে একটা মানে ওদের সঙ্গে আমাদের যে একটা সাক্ষতা সাপোর্টাররা, এবং আজকে এই পর্যন্ত আমি যদি কোনো রিক্সাওয়ালা যদি আমাকে চিনে ফেলে, সে সহজে ভাড়া নিতে চায় না, যে আপনি অমুক না, আপনার কাছে তো ভাড়া নেওয়া যাবে না ভাই। তো এই যে ভালোবাসাটা, এইটা কিন্তু আমরা অর্জন করেছিলাম থ্রু আবার ক্যারিসমেটিক ফুটবল। এই ফুটবল দিয়ে আমরা মানুষের মন জয় করেছিলাম। এই জায়গাটা বর্তমান যারা জেনারেশন, যারা কিছুটা হলেও আমার মনে হয় একটু দূরে আছে। স্পোর্টস এক্সট্রা এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত স্পোর্টস এক্সট্রায়। কথা হচ্ছিল বাংলাদেশের ফুটবলের দিকপাল শেখ মোহাম্মদ আসলামের সাথে। আপনার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ভিক্টোরিয়া দিয়ে। সেই ভিক্টোরিয়া বা বিজেএমসি তখন যে জায়গাটায় ছিল, তাহলে এখন যে ভিক্টোরিয়া বা বিজেএমসিকে আমরা ওই জায়গাটায় দেখতে পাই না, সেই কারণও কি আপনি সংগঠকদের দুর্বলতাই বলবেন? ডেফিনেটলি এখানে ওই আমাদের যে অর্গানাইজার ছিল তাদেরকে খুব মিস করি, আমরা খুব ব্যাডলি মিস করি। এবং শুধু তাই নয়, আমাদের বর্তমান যে প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, উনি একজন ভালো দক্ষ ফুটবলার ছিলেন। ওনাকে আমরা বলেছি যে আপনার যৌবনে যে ফুটবলটা আপনি দেখেছেন, ওই জায়গাটাতে আমাদের ফিরে যেতে হবে, এবং আপনার ডাইনামিক লিডারশিপে হয়তো এটা সম্ভব হবে। ইফ নেসেসারি আমরা আপনাকে অ্যাসিস্ট করব, আপনারা যদি চান আমাদেরকে। সো এই জায়গাগুলো যদি একটি মানে সমঝোতার মাধ্যমে করা যায়, ডেফিনেটলি প্রতিটা পাড়া, যেমন মতিঝিল পাড়ায় যে ক্লাবগুলো ছিল, ইট ওয়াজ ইমেজিং। মানে এত সুন্দর ক্লাব অর্গানাইজার ছিল, এদেরকে স্যালুট করতে হয়। এবং এরা অনেক সময় আহ্বানীকে ধরে দিয়েছে, মোহামেডানকে আটকে দিয়েছে, যে আমাদের চ্যাম্পিয়নশিপ যুদ্ধে আমাদেরকে ওরা বাদ সেধেছে। এই জায়গাগুলোতে এখন ওই ধরনের ক্লাব খুব কম পাওয়া যাচ্ছে, এবং এই ক্লাবগুলোকে স্বাবলম্বী যদি করা যায়, ডেফিনেটলি ফুটবল আবার ফিরে আসবে। এমনকি মাঝে তো একটা ক্যাসিনো কেলেঙ্কারি যখন সামনে আসলো, যে মতিঝিলের ক্লাবগুলো আসলে চলছে, একটা বড় অংশ ক্লাবগুলোর একটা বড় অংশ চলছিল হচ্ছে ক্যাসিনো ব্যবসা দিয়ে। বাংলাদেশে যদি ফুটবল বা যে কোনো খেলাই সেই পর্যায়ে লাভজনক পর্যায়ে যায়, তাহলে কি আর ক্যাসিনো ব্যবসা পর্যন্ত আসতে হয়, নাকি ক্যাসিনো দিয়ে দ্রুত টাকা কামানোর লোভেই সংগঠকরা ফুটবলের দিকে নজরটা কমিয়েছেন? তখন ওই সময়ে যে গেট সেল মানি যেটা পাওয়া যেত, দ্যাট ওয়াজ গুড এনাফ ফর রান দ্য শো। আপনি ওই টাকা দিয়েই আপনি ক্লাব চালাতে পারতেন। এই যে সাপোর্টারের যে মানে অবক্ষয় ঘটেছে, এই জায়গাগুলোতে ওদের আকৃষ্ট করার জন্য তো ক্যারিসমেটিক প্লেয়ার লাগবে, তাই না? এমন এমন প্লেয়ার আছে, ওই প্লেয়ারের জন্যই খেলা দেখতে আসতো অনেকে দূর দূরান্ত থেকে, সেই চিটাগং খুলনা থেকে আমাদের আবাহনী মোহামেডান ম্যাচ খেলা দেখতে আসতো। একজনের ফ্যান ফলোয়ার্স ছিল এরকম। সো এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে, এবং যারা বর্তমানে চেয়ারে আছেন, প্রতিটা ক্লাব যদি একটু ইনিশিয়েটিভ নেয়, ডেফিনেটলি আমাদের যুব সমাজ একটা সুন্দর সমাজ গড়ে দিতে পারবে, এবং আমাদের দেশেরও উপকার হবে। সেই সময়ের আবাহনী মোহামেডান ম্যাচের আবহাওয়ার কথা বলছেন আপনি। আমরা এইটুকু বুঝি যে এখনকার দিনে স্প্যানিশ লিগে যেমন রিয়াল বার্সা যে ক্ল্যাশ বলি, বা হচ্ছে ইংলিশ লিগে যদি আমি লিভারপুল ম্যানিউ যে ক্ল্যাশ যুগ যুগ ধরে চলে আসা, তখনকার আবাহনী মোহামেডানের ক্ল্যাশ কিন্তু তার চেয়ে কম না, ক্ষেত্র বিশেষে বেশি ছিল। আপনি ভিক্টোরিয়া থেকে মোহামেডানে গেলেন, মোহামেডান থেকে সরাসরি আবাহনীতে কিভাবে আসলেন? ওই সময় মানে অডিয়েন্স আপনাকে আসলে কিভাবে অ্যাকসেপ্ট করেছিল? অ্যাকসেপ্ট করেছিল
এটা অফিসিয়ালদের উপর ডিপেন্ড করে। এবং অফিসিয়াল যদি ওনারা খেলা দেখার পরে টার্গেট করে কোন কোন প্লেয়ার তারা সিলেক্ট করবে, এবং তারা একটা বার্তা পাঠিয়ে দেয় আমাদের কাছে যে তোমাকে আমরা নেক্সট ইয়ার নিতে চাই। এই ধরনের বার্তা আমার কাছে এসেছিল, এবং আমরা দল বেঁধেই কয়েকজন গিয়েছিলাম, আমি মুন্না সবাই একসঙ্গে আমরা গিয়েছিলাম। এবং সবথেকে মজার ঘটনা হলো যখন আবাহনী মোহামেডান ম্যাচ কোনোটা হয়তো আমি গোল করেছি, ও দেখা যেত খুলনাতে আমার আম্মাকে নিয়ে ওরা মিছিল বের করে দিয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? এটা মানে কোন পর্যায়ে আমরা মানুষের হৃদয়ে আমরা আস্থা জাগাতে পেরেছিলাম। হ্যাঁ, মানে সাধারণ ধরেন মোহামেডান সমর্থকরা আবাহনীতে আপনার চলে যাওয়াটাকে, বা আবাহনী সমর্থকরা মোহামেডানের একজন প্লেয়ার আবাহনীতে এসে খেলছে, এই নিয়ে কি সমর্থকদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হতো? খুব সিম্পল আমি বলি যে যেমন লুইস ফিগো কিন্তু বার্সেলোনা থেকে এসে রিয়াল মাদ্রিদে খেলতে এসে উনি পরে নিউ ক্যাম্পে গিয়ে খেলতে পারতেন না, ওনাকে এতই দোয়া শুনতে হতো। তারপরে রোনালদো নাজারিও, ওনাকে বার্সেলোনা থেকে ইন্টার মিলান ঘুরে তারপর রিয়াল মাদ্রিদে আসতে হয়েছে, এতই ক্লাস ছিল। কিন্তু আপনি সরাসরি মোহামেডান থেকে আবাহনীতে আসছেন, সেই নিয়ে কোনো ঝামেলা হতো? ঝামেলা তো অবশ্যই হয়েছে, এবং আমি সহজে মতিঝিল পাড়ায় আমি যেতে পারতাম না, এবং ওরা দেখলেই আমাকে ধরে আটকে দিত এবং ইনসাল্ট করতো। তো এই ধরনের সিচুয়েশন তখনও তৈরি হয়েছে। বাট তারপরেও আবাহনী মোহামেডান সমর্থকদের যে মানে এক একটা গ্যালারি ভাগ করা থাকতো যে তারা কোথায় বসবে, কোথায় তারা অবস্থান নেবেন, এইটা নিয়েও তাদের ভিতর বিশাল গণ্ডগোল হতো। এমন হয়েছে যে আমাদের কোনো এক প্রফেসর আবাহনী সমর্থক গোষ্ঠী ছিল, মোহামেডান সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছিল। এই গোষ্ঠী তৈরি হওয়াতে একটা বিরাট উপকার হয়েছে, ওরা অনেক সময় সেভ করেছে যে না, মারামারি করা যাবে না, আমরা খেলার মাঠে শেষ করব। কিন্তু ওই হঠাৎ করে গণ্ডগোল লেগে যেত, তখন আমাদের এক অফিসিয়ালের ছেলে হারাই গেল, তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। হি স্টুড ফার্স্ট ইন ঢাকা বোর্ড ম্যাট্রিকে, সে ফার্স্ট হয়েছিল, সে ছেলে হারিয়ে গেছে। তার বাবা তো হাউমাউ করে কাঁদছে। তখন আমরা মাইকে ঘোষণা দিতে দিতে অনেকক্ষণ পর তার জামা চপ সিরা অবস্থায়, জরাচীর্ণ অবস্থায় তাকে বের করা হলো। তো ডেজ ওয়াজ লাইক দ্যাট। এটা যে কোনো দেশের যখন কোনো ইভেন্ট একদম তুঙ্গে যায়, এই উত্তেজনাটা হবেই। আপনার জেনারেশন, আমি যদি আপনাকে সাইডে রাখি, আপনার চোখে আপনি ছাড়া আপনার জেনারেশনের বেস্ট ফুটবলার কে ছিলেন? আমার চোখে মুন্না খুব ভালো ফুটবলার ছিল, ভেরি গুড ডিফেন্ডার। পাশাপাশি বলবো যে আমাদের ফরেন কালেকশন যেটা ছিল পাকির আলী, হি ওয়াজ এ গ্রেট ফুটবলার, এবং ও যথেষ্ট ডিপেন্ডেবল ডিফেন্স ছিল। ওর উপর আস্থা রাখা যেত যে না, আমি গোল, শুধুও বলতো তুমি ব্রাদার গোল করো, আমি পিছিয়ে আসি। এই আওয়াজটা শুনতাম, বারবার শুনতাম। খুব মিস করি আসলে ওই দিনগুলো, যে সুন্দর পরিবেশ, আমরা সারা বাংলাদেশে পরিবেশটায় মানে খেলোয়াড় সুলভ পরিবেশ করে দিয়েছিলাম। এবং আই স্যালুট অল দোজ অর্গানাইজার, যারা আমাদেরকে অর্গানাইজ করেছে, আই স্যালুট দেম অল। অ্যাজ আ ফুটবলার আপনার প্রিয় ফুটবলার কে? বাংলাদেশে না, ওভারঅল পুরো পৃথিবীতে। আমার ছিল ইভান ক্রাউফ, হল্যান্ডের, ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার আমার চোখে। আপনার পছন্দের ফুটবল টিম কোনটা? ব্রাজিল। ব্রাজিলের কারণটা হলো ওরা খুব নান্দনিক ফুটবল খেলতো। একটা জেনারেশন ছিল যারা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, এবং তাদের জন্যে কিন্তু এই ফুটবলের জগতে অনেকে মানে স্বতঃস্ফূর্তভাবে ঢুকেছে। এবং এই ধরনের ক্যারিসমেটিক ক্যারেক্টারগুলো যদি সারা বিশ্বে দু চারটা ক্লাবে থাকে, তাহলে ফুটবল আবার তার ঋত গৌরব ফিরে পাবে। ব্রাজিল সাপোর্টারদেরকে প্রশ্ন করাটা একটু বিপজ্জনক, কারণ তারা প্রতি বিশ্বকাপের আগেই আমরা ওই হেক্সামিশনের গল্পটা শুনি, কিন্তু সেই হেক্সামিশন কি আপনি নিজের সমর্থক হিসেবে বলুন, নাকি আপনার এবারের বিশ্বকাপে আপনার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কোন দলের? এবার আমার মানে কিছুটা আমার মনে হয়েছে যে এবার ট্রফি মনে হয় ইউরোপে কোনো দেশ নিয়ে নেবে মনে হয়, কারণ ফুটবল এবার হবে গতির খেলা। এখন আপনি দেখেন, আগের মতো যে স্কিল প্রদর্শিত হতো, যে সুন্দর 10-12 জনকে ডচ করে সে গোল করছে, এই ধরনের ক্যারেক্টার সহজে পাওয়া যাচ্ছে না। কারণ মেসিরও বয়স হয়েছে, ওদিকে আপনার রোনাল্ডো এবং যারা খেলবে, এদের
মানে বয়স হয়ে গেছে, যার ফলে এদের ওইভাবে ওই ফোকাসটা আসবে কিনা আই মিন ডাউট। বাট মেসি ওর পায়ে বল পড়লে তো জাদুকরি ভাবটা দেখাবেই সে, এবং তার যে চারিত্রিক, তার যে বৈশিষ্ট্য, দুই চারজন তার কাছে কোনো প্লেয়ারই না। এখনকার জেনারেশনে ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলারদের মধ্যে আপনার পছন্দ কাকে তাহলে? না, মেসি স্টিল মেসি ইজ দেয়ার। আর বাংলাদেশ টিমে যারা খেলছে তাদের মধ্যে আপনি সবচেয়ে সম্ভাবনাময় কাকে দেখেন? বাংলাদেশ টিমে আসলে বসুন্ধরা কিংসের দু একটা প্লেয়ার ভালো খেলছে, কিন্তু তারা কিছুটা হলেও তাদের কোচিং পয়েন্ট অফ ভিউতে আমি বলবো কোন বলটা কখন ছাড়তে হবে, কখন ডিলে করতে হবে, এই জায়গাগুলোতে তারা কিছুটা পিছিয়ে আছে আমার মনে হয়। সারা বিশ্বের সাথে তারা তাল মিলিয়ে এগোতে পারছে না আমার মনে হয়। তারপরেও বসুন্ধরা ইজ দ্য বেস্ট ক্লাব আমি বলবো। দে হ্যাভ অর্গানাইজড এ বিউটিফুল টিম। এই টিমটা আমাদের কিছুটা হলে আলো জ্বালাচ্ছে বিদেশে। গত কয়েক বছর আগে কিন্তু আরো একটা ক্লাব এসেছিল, সাইফ পাওয়ারটেক। তারা বোধহয় প্রপারলি লাভজনক হয়ে উঠতে না পারার কারণে সম্ভবত দলটা সরে গেল ফুটবল থেকে, যে কোনো কারণে হোক, ফুটবলের বাইরের কোনো কারণে সরে গেছে। এই ধরনের যে ক্লাবগুলো, বসুন্ধরা কিংস যেমন একটা টোটাল ফ্যাসিলিটি নিয়ে এসছে, এখন সব ধরনের ক্লাব ফ্যাসিলিটি, ইন্টারন্যাশনাল যে কোনো ইউরোপিয়ান ক্লাবগুলো যে ফ্যাসিলিটিগুলো আনে, সাইফ পাওয়ারটেকের কাছ থেকে আমরা, সাইফ স্পোর্টিং এর কাছে আমরা সেরকম পেয়েছিলাম। কিন্তু এই ধরনের ক্লাবগুলো যদি এসে চলে যায়, একটা আছে এখন বসুন্ধরা কিংস একটাই আছে, তো এরকম যত বেশি ক্লাব আসবে সেইগুলো আসলে বাংলাদেশ ফুটবলের জন্য মঙ্গলকর ছিল এটা, এবং ওনাদের চলে যাওয়াটা এটা খুব স্যাডেস্ট পার্ট ফর আওয়ার স্পোর্টস। কারণ এত বড় একটা অর্গানাইজিং টিম, এটাতে দক্ষ কর্মকর্তার অভাবে তারা শুধু চলে গেল আমার কাছে মনে হয়েছে যেটা। কারণ এই সাইফ পাওয়ারটেক এসেই কিন্তু একটা ঝলক দেখিয়েছিল যে না, উই আর কামিং। তো এই জায়গাটা ধরে রাখার জন্যে ভালো ভালো অর্গানাইজার ওনাদেরকে হায়ার করা উচিত ছিল। আপনার ক্যারিয়ারের সময় থেকে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই খেলছে, এখনো বাছাই খেলছে। সত্যি কথা হচ্ছে যে আমরা এখনো ওই যে 2003-এ একবার সাফ চ্যাম্পিয়ন হয়েছি, এরপর কিন্তু আমরা সেভাবে সাফেও ছেলেদের ফুটবলে সেই সাফল্যটা পাচ্ছি না। আমরা বিশ্বকাপ বাছাই খেলেই যাচ্ছি, এশিয়ান লেভেলে আমাদের তেমন কোনো সাফল্য নেই। আসলে আপনি কবে নাগাদ বাংলাদেশকে সেই লেভেল, এশিয়ান লেভেলে অন্তত বড় সাফল্য আশা করেন? এশিয়ান লেভেলে আসলে আমাদের সময় এশিয়ান লেভেলে আমরা এশিয়ার ভিতর যে টিমগুলো ছিল মোটামুটি আমাদের বড় বড় টিমগুলোর মনে দাগ কেটেছিল না বাংলাদেশ ইজ কামিং। যেমন ইরানে আমি খেলতে গিয়েছিলাম কোয়ালিফাইং রাউন্ড ওয়ার্ল্ড কাপ। ইরানের ওখানে আমি মাঝমাঠ থেকে একটা শট মেরেছিলাম, ওই শটটা আবার আমার কাছে ফিরে আসছিল বারে লেগে। ইট ওয়াজ সো পাওয়ারফুল। তো ওখানে আমাদের ডক্টর সাহেবরা যারা ইন্টার্নি করতে ওখানে গিয়েছিল ট্রেনিং করতে, ওনারা কোনো না কোনোভাবে আমার সঙ্গে হঠাৎ করে একদিন দেখা হয়েছে। উনি বললো, মিস্টার আসলাম, হ্যাভ ইউ বিন ইন ইরান? বলছে ইয়েস, ওয়াই? না, তোমার যে শট, ওই শটের গল্পটা আমাকে বলছে একজন ইরানি। আই ওয়াজ সো প্রাউড অফ ইউ। তো এই ধরনের এই যে মানে কি বলবো, সাহসী প্লেয়ার তৈরি করতে হলে অনেক বেশি কম্পিটিটিভ মুডে আমাদের ফুটবল খেলতে হবে। তাহলে কিন্তু অটোমেটিক আপনি একটা শানিত, একটা ধারালো অস্ত্রে পরিণত হবেন। এই জন্যে আমাদের বড় বড় যে কোনো কম্পিটিশনে আমাদের ফেস করা উচিত। হাসান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আজকে অনেক সুন্দর সুন্দর গল্প শুনলাম, অনেক না জানা, আপনার না বলা গল্পও আজকে শুনলাম, ভালো লাগলো খুব। আপনাকেও ধন্যবাদ, আপনার টেলিভিশনকেও ধন্যবাদ জানাই। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। আবারও শুনবো তার জীবনের নানান গল্প।